জীবনের বহু যুদ্ধে তিনি পরাজিত হয়েছিলেন, এমনকি নিজের রাজ্য থেকে তিনি বিতাড়িত হয়েছিলেন। কিন্তু একটা সময় তিনিই গড়ে তুলেছিলেন ভারতের সবচেয়ে বড় মুঘল সাম্রাজ্য। বন্ধুরা, আমি কথা বলছি মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরের বিষয়ে, যার শরীরে বইত চেঙ্গিস খান ও তৈমুরলয়ের মতো যোদ্ধাদের রক্ত। বাবর যুদ্ধে এতটাই পারদর্শী ছিলেন যে তিনি শুধুমাত্র 20,000 সৈন্য নিয়ে ভারতকে আক্রমণ করেছিলেন, কিন্তু সেই সময় তার সামনে ছিল 1,00,000 শত্রু সেনা। এর পরেও সেই বিশাল সেনাকে তিনি যুদ্ধের কৌশলে হারিয়ে দিয়েছিলেন এবং ভারতে তার শাসন শুরু করেছিলেন। তবে জানলে হয়তো অবাক হবে, বাবর কিন্তু ভারত শাসন করার জন্য আসেননি। তিনি এসেছিলেন ভারতের বিপুল পরিমাণ ধন সম্পত্তি লুট করার জন্য। এবার প্রশ্ন হলো, তাহলে তিনি হঠাৎ করে কেন ভারতে শাসন শুরু করলেন? কিভাবে তিনি মাত্র 20,000 সৈন্য নিয়ে 1,00,000 সৈনিকের বিরুদ্ধে জয়ী হয়েছিলেন? আর কি হয়েছিল মোগল সম্রাট বাবরের শেষ পরিণতি? বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বাবরের বিষয়ে এমন কিছু অজানা ইতিহাস তুলে ধরব যা আপনি হয়তো আগে কখনো শোনেননি। তাই অনুরোধ রইল, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করুন। বাবরের সম্পূর্ণ নাম ছিল জাহির-উদ্দিন মোহাম্মদ বাবর। তার জন্ম হয় 14 ফেব্রুয়ারি 1483 সালে বর্তমান তুর্কির ফারগানা নামক একটি রাজ্যে। তার বাবা ছিল উমর শেখ মির্জা, যিনি তৈমুরলয়ের 4র্থ বংশধর ছিলেন। সেই হিসাবে বাবর ছিলেন তৈমুরলয়ের 5ম বংশধর। উমর শেখ তানজানিয়ার শাসক ছিলেন, যা বর্তমানে তুর্কির মধ্যে পড়ে। অন্যদিকে বাবরের মা ছিল কুতলুক নিগার খানুম, যিনি চেঙ্গিস খানের বংশধর ছিলেন। বাবরের বংশ মূলত মোগল বংশ নামে পরিচিত ছিল। ছোটবেলা থেকে বাবর যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিলেন। অল্প বয়সেই তিনি যুদ্ধের নানা কৌশল রপ্ত করে ফেলেন। এর একটা বড় কারণ ছিল তানজানিয়াতে অর্থাৎ বাবরের রাজ্যে মাঝে মাঝে বিভিন্ন জাতি আক্রমণ করত। ফলে উমর শেখ চেয়েছিলেন বাবর যেন একজন ভালো যোদ্ধা হয়ে ওঠে, যাতে বাবর তার পরবর্তীকালে শক্ত হাতে এই ধরনের আক্রমণ মোকাবিলা করতে পারে। যুদ্ধ বিদ্রোহ ছাড়াও বাবর পড়াশোনার বিষয়ে বেশ মনোযোগী ছিলেন। তার কিছু লেখা আজও, যেগুলি 700 বছর পরেও বেশ কিছু স্কুল কলেজে পড়ানোও হয়। বাবরের যখন 11 বছর বয়স ছিল, তখন তার বাবা উমর শেখ মির্জা শারীরিক অসুস্থতার কারণে মারা যান। তখন 1494 সালে মাত্র 11 বছর বয়সে বাবর রাজ্যের শাসনভার চালাতে শুরু করে। সে সময়ে মধ্য এশিয়ার অনেকগুলো ছোট ছোট উপজাতি ছিল। এদের মধ্যে একটি ছোট উপজাতি হলো উজমিক। তারা মাঝে মাঝে বাবরের রাজ্য ফারগানাতে হামলা করত লুটপাটের জন্য। মাত্র 11 বছর বয়স থেকে বাবর এই রকম যুদ্ধে সম্মুখীন হয়। ফলে ছোটবেলা থেকে যুদ্ধের কৌশল তিনি রপ্ত করে ফেলেছিলেন। 1497 সালে মাত্র 14 বছর বয়সে বাবর তার সাম্রাজ্য বিস্তারের জন্য সমরকান্ত আক্রমণ করেন। এই যুদ্ধে তিনি জয়ী হয়, কিন্তু 100 দিনের মধ্যে তিনি আবার সমরকান্ত হারিয়ে ফেলেন। আর এখান থেকে শুরু হয় বাবরের হার না মানার ইতিহাস। 1501 সালে তিনি দ্বিতীয়বারের জন্য সমরকান্ত আক্রমণ করেন, কিন্তু এবারও তাকে হারের সম্মুখীন হতে হয়। উল্টে তিনি তার নিজের রাজ্য ফারগানাকে হারিয়ে ফেলেন। এই সময় বাবরের কাছে নিজস্ব কোনো রাজ্য ছিল না। তিনি তাসকন্দে আশ্রয় নেন আর পার্সিয়ার শাসকদের সঙ্গে সন্ধি করে একটি বিশাল সেনাদল তৈরি করেন। এরপর তিনি আবার নিজের রাজ্য ফারগানার উপর আক্রমণ করেন, কিন্তু আবারও তিনি হেরে যান। বাবর বুঝে যান তাকে যত তাড়াতাড়ি সম্ভব নিজের একটি রাজ্য তৈরি করতে হবে। তিনি ঠিক করেন এই সময় আফগানিস্তানের কাবুল দখল করবেন। 1504 সালে কাবুল দখল করে নেন বাবর মাত্র 19 বছর বয়সে। তবে এখানে শাসন করা খুবই কঠিন ছিল, কারণ এখানের প্রজারা বাবরের শাসন মেনে নেননি। তারা মাঝে মাঝে বাবরের বিরুদ্ধে বিদ্রোহ করত। 1511 সালে বাবর আবার একটি বিশাল সেনা তৈরি করেন এবং সমরকান্দের উপর আক্রমণ করেন। লাগাতার দুবার হারের পর তিনি 1511 সালে সমরকান্দে জয়ী হন। তাতে তিনি তার পুরানো রাজ্য ফারগানাকেও আবার দখল করে নেন। বাবরের একটা বিশেষত্ব ছিল যে তিনি যুদ্ধে যেমন পারদর্শী ছিলেন, তেমনি রাজনৈতিক এবং কূটনীতিতেও পারদর্শী ছিলেন। কোনো রাজ্য দখল করার আগে তিনি চেষ্টা করতেন রাজনীতি দিয়ে সেই রাজ্যকে নিজের অধীনে করার। যখন রাজনীতি কাজে আসতো না, তখন তিনি যুদ্ধের রাস্তা নিতেন।
কাবুলে তিনি 1504 সাল থেকে 1511 সাল পর্যন্ত শাসন করেন। কিন্তু একটু আগে আপনাদেরকে বললাম যে এখানে শাসন করা খুবই কঠিন ছিল। সাথে রাজকোষে অর্থের অভাব দেখা দেয়। অর্থের অভাবে সৈন্যবাহিনী চালাতেও সমস্যা দেখা দেয়। তখন বাবর ঠিক করেন ধন সম্পত্তির জন্য তিনি ভারতে আক্রমণ করবেন। কারণ সে সময়ে ভারত সারা বিশ্বের কাছে সোনার পাখি নামে পরিচিত ছিল। পুরো পৃথিবীর 4 ভাগের 1 ভাগ ধন সম্পত্তি তখন ভারতেই ছিল। তবে এত ধনী হলেও ভারত রাজনৈতিক দিক দিয়ে খুবই দুর্বল ছিল। রাজ্যগুলো নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়েছিল। দিল্লিতে ছিল ইব্রাহিম লোদির শাসন কার্যে লোদি খুবই দুর্বল ছিলেন, যার কারণে লোদির মন্ত্রিসভার অনেকেই তার বিরুদ্ধে চলে গিয়েছিল। অন্যদিকে রাজপুতরা দক্ষিণে ছিল বিজয়নগর সাম্রাজ্য। আবার বাংলাও তখন দিল্লির শাসন থেকে নিজেদেরকে আলাদা করে ফেলেছিল। বাবর ভারতের এই সকল দুর্বল রাজ্যগুলিকে দেখে মনে করেছিল যে হয়তো তিনি ভারত আক্রমণ করে সফল হতে পারবে। ইতিহাসবিদদের মতে বাবর মোট 5 বার ভারত আক্রমণের পরিকল্পনা করেছিল। তবে তিনি এই 5 বারই বিভিন্ন কারণের জন্য সৈন্য নিয়ে ফিরে যান। 1519 সালে তিনি 6বার ভারত আক্রমণ করেন। এবার তিনি ভারতের পাঞ্জাব সহ উত্তর পূর্ব ভারতের বেশ কিছু এলাকা দখল করে নেন। এদিকে সে সময়ে রাজপুত রাজা রানা সাঙ্গা দিল্লি দখলের জন্য মরিয়া হয়ে উঠেছিলেন। তিনি যখন বাবরের বিপুল সেনাবাহিনী দেখেন তখন তিনি বাবরকে দিল্লি আক্রমণের জন্য আমন্ত্রণ জানান। আর এরপর যা হয়েছিল তা ভারতের ইতিহাসকে সম্পূর্ণরূপে বদলে দিয়েছিল। বাবর প্রথমে ইব্রাহিম লোদির সঙ্গে রাজনৈতিকভাবে সমঝোতা করতে চান, কিন্তু লোদি সরাসরি এই প্রস্তাব খারিজ করে দেন। এরপর শুরু হয় যুদ্ধের প্রস্তুতি, আর এই যুদ্ধ ছিল পানিপথের প্রথম যুদ্ধ। চলুন দেখে নিই এই যুদ্ধে বাবর কিভাবে ইব্রাহিম লোদিকে নাস্তানাবুদ করেছিলেন। দিল্লির শাসক ইব্রাহিম লোদির কাছে ছিল 1 লক্ষ সেনা এবং 1000টি যুদ্ধের হাতি। অন্যদিকে বাবরের কাছে ছিল মাত্র 20,000 সেনা। তবে সে সময়ে বাবরের কাছে যেটা ছিল সেটা তখনও পর্যন্ত ভারতের কোনো রাজার কাছে ছিল না, আর সেটা হলো বারুদ এবং কামান। বাবরের কাছে 20 থেকে 25টা কামান ছিল। তবে ইব্রাহিম লোদির যে বিশাল সেনা ছিল তার মধ্যে বেশিরভাগ ছিল সাধারণ। যুদ্ধের কিছুদিন আগে তাদের সেনাবাহিনীতে ভর্তি করা হয়েছিল, তাদের মধ্যে দক্ষতা ছিল না। অন্যদিকে বাবরের 20,000 সেনা প্রত্যেকেই ছিল দক্ষ। লাগাতার যুদ্ধ করে করে তারা পারদর্শী হয়ে উঠেছিল। আপনাদেরকে আগেই বলেছি যে বাবর একজন দক্ষ সেনাপ্রধান ছিলেন। তিনি জানতেন এত অল্প সৈন্য নিয়ে ইব্রাহিম লোদিকে হারানো প্রায় অসম্ভব। যদি যুদ্ধ 5 ঘন্টারও বেশি সময় ধরে চলে তাহলে তিনি হেরে যাবে। এই কারণে তিনি যুদ্ধের ময়দানে সৈন্যকে দক্ষ হাতে সামলান। বাবর যুদ্ধের ময়দানে একদম শুরুতে লম্বা লম্বা পরীক্ষা বানান, যাতে ইব্রাহিম লোদির যুদ্ধের হাতি তার মধ্যে পড়ে যায়। আর পরীক্ষার মধ্যে ছিল বারুদ। যদি হাতি সেই পরীক্ষার মধ্যে পড়ে যেত তাহলে তাতে আগুন লাগিয়ে দেওয়া হবে। এরপর ছিল বাবরের গুপ্তচর, যারা প্রতি মুহূর্তের খবর বাবরের কাছে পৌঁছে দিচ্ছিল। এরপরে সারিতে ছিল কামান এবং শেষে ছিল পদাতিক সেনা। 13 এপ্রিল 1526 সালে বাবর এবং ইব্রাহিম লোদির সৈন্যরা পানিপথের মুখোমুখি এসে দাঁড়ায়। কিন্তু বাবর টানা 6 দিন কোনো রকম আক্রমণ করেননি। তিনি ইব্রাহিম লোদির সেনাদের উপর নজর রেখেছিলেন। আর তিনি ঠিক করেন যেহেতু তার কাছে 20,000 সৈন্য আছে, ফলে আগে থেকে আক্রমণ করা বোকার মতো কাজ হবে। যখন ইব্রাহিম লোদির সেনারা সামনে আসবে ঠিক তখনই তিনি আক্রমণ করবেন। কারণ বাবরের কাছে অনেকগুলি বড় বড় কামান ছিল, যা দিয়ে তিনি অনেক দূর থেকে আক্রমণ করতে পারতেন। এখানে বাবরের সম্পূর্ণ যুদ্ধনীতি শুরু থেকে ডিফেন্সিভ মুডে ছিল। আগে শত্রুপক্ষ আক্রমণ করবে, সামনে আসবে, তারপর তিনি আক্রমণ করবে। টানা 6 দিন যুদ্ধের ময়দানে চুপচাপ সব পর্যবেক্ষণ করে 20 এপ্রিল রাতে তিনি কামান চালান। এখানে ইব্রাহিম লোদির সেনারা আক্রমণ করার জন্য এগিয়ে আসে। যুদ্ধের হাতি ছিল সবার সামনে, ফলে বাবর আগে থেকে যে লম্বা লম্বা পরীক্ষা তৈরি করে রেখেছিল হাতি তার মধ্যে পড়ে যায়, আর বাবর আগুন জ্বালাতে শুরু করে। এদিকে লাগাতার কামানের বিকট শব্দে বাকি হাতিরা ততক্ষণ পাগল হয়ে যায় এবং তারা এবার ইব্রাহিম লোদির সৈন্যদলের উপর আক্রমণ শুরু করে দেয়। এতে লোদির সেনারা ছত্রভঙ্গ হয়ে যায়। এরপর শুরু হয় যুদ্ধ। যুদ্ধের কয়েক ঘন্টার মধ্যেই বাবরের দক্ষ সেনা লোদির সেনাদের মধ্যে ভয় ঢুকিয়ে দেয়। অন্যদিকে যুদ্ধের ময়দানে লোদির বেশ কিছু সেনাপ্রধান বাবরের হয়ে যুদ্ধ করতে শুরু করে।
আর বাবর এই প্ল্যানিংটি আগে থেকেই করে রেখেছিল। এদিকে বাবরের শুরু থেকে টার্গেট ছিল যে করে হোক আগে ইব্রাহিম লোদিকে মেরে ফেলতে হবে, কারণ একবার লোদিকে মারা গেলে তার সেনারা হার মেনে নেবে। আর আপনাদেরকে জানিয়ে দিই, যুদ্ধ শুরুর প্রায় 5 ঘন্টার মধ্যেই বাবর লোদির ধর থেকে মাথা আলাদা করে দেয়। ইতিহাসবিদরা বলেন ইব্রাহিম লোদি এই যুদ্ধে একটু বেশি তাড়াহুড়ো করে ফেলেছিল, কারণ লোদির বাকি 50,000 রিজার্ভ সেনা ময়দানে পৌঁছানোর আগেই তিনি যুদ্ধ শুরু করে দিয়েছিলেন। এই যুদ্ধে হারের সংকেত দেখে তার অনেক মন্ত্রী তাকে পালিয়ে যেতে বলেছিল, যাতে আবার সৈন্য একত্রিত করে যুদ্ধ করা যায়। তিনি এই সবকে উপেক্ষা করেছিলেন, আর তার পরিণাম হয়েছিল মৃত্যু। তার মৃত্যুর সাথে সাথে তার সৈন্যরা হার মেনে নেয়। বাবর তার বড় ছেলে হুমায়ুনকে সাথে সাথে আগ্রায় পাঠায় আগ্রা দখল করার জন্য, আর এখান থেকে ভারতে মুঘল যুগের সূচনা হয়। তবে রাজপুত রাজা রানা সাঙ্গা তিনি এটা চাননি যে বাবর দিল্লিতে শাসন করুক। রানা সাঙ্গা মনে করেন বাবর তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, ফলে আবার বেজে ওঠে যুদ্ধের দামামা। রানা সাঙ্গা সব রাজপুতদের একত্রিত করে প্রায় 2 লক্ষ সেনা তৈরি করেন। অন্যদিকে 10,000 আফগানি সেনাও রানা সাঙ্গার সঙ্গে যুক্ত হয়েছিল। এদিকে বাবরের সৈন্য সংখ্যা ততদিনে বেড়ে হয়ে যায় 40,000। 16ই মার্চ 1527 সালে আগ্রা থেকে 60 কিলোমিটার দূরে খানুয়ার ময়দানে 2 পক্ষের সেনা মুখোমুখি হয়, যা ইতিহাসে খানুয়ার যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধেও বাবর তার দক্ষতার পরিচয় দেয়, আর তিনি মাত্র 8 ঘন্টার মধ্যেই জয়লাভ করেন। এরপর পাকাপোক্তভাবে দিল্লিতে বাবরের শাসন শুরু হয়। বাবর শুরুতে চেয়েছিলেন ভারত থেকে ধন সম্পত্তি লুট করবে, কিন্তু শাসন করবেন না। কিন্তু ভারতের সমৃদ্ধি, সংস্কৃতি এসব দেখে তিনি মোহিত হয়ে যান। সাথে সাথে ভারতের দুর্বল রাজনীতি তার মনে আরো বড় ইসলামিক সাম্রাজ্য তৈরির স্বপ্ন জাগায়। বন্ধুরা, বাবরের মোট 9 জন স্ত্রী ছিলেন, যার মধ্যে 2 জন ছিলেন উপপত্নী। বাবরের বড় ছেলে ছিলেন হুমায়ুন, যাকে তিনি নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসতেন। বলা হয় 1530 সালের ডিসেম্বরে হঠাৎ হুমায়ুনের প্রচণ্ড জ্বর ওঠে। তাকে বাঁচানো প্রায় অসম্ভব হয়ে যায়। এই সময় বাবর দোয়া করেন হুমায়ুনের এই অসুস্থতা যেন তার শরীরে চলে আসে, বদলে হুমায়ুন যেন সুস্থ হয়ে যান। উপরওয়ালা হয়তো এই দোয়া শুনেছিলেন। কিছুদিনের মধ্যে হুমায়ুন সুস্থ হয়ে যান, আর এবার অসুস্থ হয়ে যান বাবর নিজে, যা থেকে তিনি আর কোনোদিন সুস্থ হতে পারেননি। 26শে ডিসেম্বর 1530 সালে মাত্র 47 বছর বয়সে বাবর মারা যান, আর রেখে যান তার তৈরি বিশাল সাম্রাজ্য, যা 300 বছর ভারতে রাজত্ব করেছিল। মৃত্যুর পর প্রথমে বাবরকে আগ্রাতেই কবর দেওয়া হয়েছিল, কিন্তু তার শেষ ইচ্ছা ছিল যে তাকে যেন কাবুলে কবর দেওয়া হয়, আর সেই শেষ ইচ্ছা মতোই বাবরকে পুনরায় কাবুলে কবর দেওয়া হয়েছিল। বন্ধুরা, বাবরের ইতিহাস আমাদের শেখায় কিভাবে হার না মেনে সবকটি যুদ্ধে লড়াই করতে হয়। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।